সচিবালয়ে কথা বলছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আইন মন্ত্রণালয়কে যে সহযোগিতামূলক কার্যক্রম করতে হয় সেটা আমরা সম্পন্ন করেছি। আপনারা দেখেছেন অতি দ্রুত আমাদের প্রধান বিচারপতি এবং আপিল বিভাগে যারা বিচারপতি আছেন, মাননীয় প্রধান বিচারপতি ওনাদেরকে পড়াশোনা করেছেন, টাফট ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। ওনার নানা অত্যন্ত শ্রদ্ধেয় একজন বিচারক ছিলেন। ওনার বাবা আপনারা সবাই চিনেন, ব্যারিস্টার ইশতিয়াককে। তো আমরা যে এই নিয়োগের থেকে আপনারা বুঝে নেবেন যে আমরা কিসের উপর গুরুত্ব দিচ্ছি, কোয়ালিটি ইন্টিগ্রিটির উপর গুরুত্ব দিচ্ছি। যারা আপিল বিভাগে মাননীয় বিচারপতি আছেন আপনারা সবাই ওনাদের সম্পর্কে অবহিত আছেন। এটা আমরা খুব আনন্দের সাথে বলছি, কারণ আপনারা আগে যারা প্রধান বিচারপতি আছে ওনাদের সিভি আছে, আর আমাদের এখন যে প্রধান বিচারপতি আছে এটা কম্পেয়ার করলে বুঝতে পারবেন আমরা কিসের উপর জোর দিচ্ছি। অ্যাটর্নি জেনারেল অফিসে সম্পূর্ণ দলীয় ভিত্তিতে নিয়োগ হয়েছিল, তার মধ্যে প্রায় অর্ধেকের মতো কর্মকর্তা ইতিমধ্যে পদত্যাগ করেছেন। সেখানে আমরা বেশ কিছু নতুন আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছি। অনেক তাড়াহুড়া করে নিয়োগ দিচ্ছি, তারপরও যতটা স্ক্রুটিনি করা যায়, কনসালটেশন করা যায় করছি। দু একটা ভুল হতে পারে, সেগুলি কারেকশনের স্কোপও থাকবে। আমরা বাংলাদেশের সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী 10 কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি। আমরা অধস্তন আদালতে পরিবেশ উন্নয়নের জন্য, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কিছু উদ্যোগ গ্রহণ করেছি। অধস্তন আদালতে প্লাস্টিক পণ্যের ব্যবহার আমরা নিষিদ্ধ করেছি। রিপ্লেস করতে একটু টাইম লাগবে, বাট অলরেডি নির্দেশনা পৌঁছে গেছে। এছাড়া আপনারা জানেন ওখানে শৌচাগার যে আছে, মাতৃ দুগ্ধদান কেন্দ্র আছে, মহিলা পুরুষদের বিচার প্রার্থীদের জন্য যে জায়গাগুলো আছে, এখানে স্থান সংকট আছে, জনবলের সংকট আছে, বাজেটের সংকট আছে। সাধ্যমতো সবকিছু করার জন্য নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে। আর গণহত্যা এবং গুলিবর্ষণ এই সমস্ত ঘটনার বিচারের জন্য ইতিমধ্যে কিছু মামলা হয়েছে আপনারা জানেন, এবং আমরা নিজেরা রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন মানবাধিকার সংগঠন, জনগণের বিভিন্ন গোষ্ঠী দাবি করেছেন যে এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসাবে এটা বিচার করার স্কোপ আছে কিনা। আমরা সেটা খতিয়ে দেখেছি। আপনাদেরকে আমরা বলতে চাই 1973 সনে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে, যেটা পরে 2009 এবং 13তে সংশোধনী হয়েছে, সেই আইনে আমরা জুলাই গণহত্যা বলতে আমি অগাস্টের প্রথম 5 দিনে গণহত্যার কথা বলছি। এটার জন্য দায়ী যে ব্যক্তিবর্গ আছেন উনাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটখাটো গবেষণার মতো করে দেখেছি এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। এবং আমরা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এখানে আপনারা জানেন একটা ইনভেস্টিগেশন এজেন্সি আছে, একটা প্রসিকিউশন টিম আছে, এগুলিকে আমরা রিঅর্গানাইজ করার চেষ্টা করছি। আদালতটা একটু পরে করব। আর এই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এটা আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে করার চেষ্টা করছি। জাতিসংঘ থেকে আমাদের বারবার সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা বিচারে সত্যিকারের স্বচ্ছতা, নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে, আমাদের ইনভেস্টিগেশন টিম থাকে, তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে, সর্বাত্মক তত্ত্বাবধানে। সেটার লক্ষ্যে সমস্ত উদ্যোগ গ্রহণ করব। ইতিমধ্যে এখানে জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি আছে ওনার সাথে আমরা মিটিং করব, ডিসিশন নিয়েছি, ডেট ঠিক হয় নাই, সহযোগিতা চাবো। এছাড়া আমাদের আরো উচ্চ পর্যায় থেকে জাতিসংঘের বিভিন্ন কনসার্ন এজেন্সি আছে, ওনাদের সাথে যোগাযোগ করা হবে, আমরা করব। আমরা আশা করছি দ্রুত আমরা এটা শুরু করতে পারবো। এই হচ্ছে আমার বক্তব্য। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা?
গবেষণায় দেখেছেন সম্ভব, জি। আপনারা কি সিদ্ধান্ত সেখানেই হবে? আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিচার করব। মাননীয় মাননীয় আমার নাম নোমান। আমি যে প্রশ্নটা করেছিলাম, ছোট্ট দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে ইন্টারন্যাশনাল বিভিন্ন মানবাধিকার সংগঠন এর বিচারটা হেগে ইন্টারন্যাশনাল যে সিগন্যাল করতে বাংলাদেশ সেই অনুসন্ধান করছে সেই সনদে, সেখানে কি এই বিচারের উদ্যোগ নেওয়া সম্ভব কিনা, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো বাংলাদেশের আয়নাগরের মতো অসংখ্য আয়নাগর তৈরি হয়েছিল সারা দেশে গত 15 বছরে। সেই আয়নাগরের দ্বারা ক্ষতিগ্রস্ত তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আপনার কি ধরনের প্রতিকারের ব্যবস্থা করবেন? আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে আমরা রোম স্ট্যাটিউট যেটা বলে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড স্ট্যাবলিশ হয়েছে, আমরা রোম স্ট্যাটিউটের রেটিফাইং কান্ট্রি অর্থাৎ সদস্য রাষ্ট্র। কিন্তু আপনি আন্তর্জাতিক অপরাধ আদালতে তখনই যেতে পারবেন যদি আপনি নিজস্ব অপরাধ আদালতে এটার বিচার করতে আনউইলিং, অনিচ্ছুক বা আনএবল, অসমর্থ হন। আমরা তো অসমর্থ না। আমরা এই বিচারটা করা যায় নাকি সেই ব্যাপারে আমরা বদ্ধপরিকর, এবং এই বিচারের আওতায় সর্বোচ্চ পর্যায়ে, বিগত সরকারের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখে উনাদেরও বিচার করা সম্ভব বলে এটা আমরা মনে করছি। ভিকটিম পরিবারের ন্যায় বিচার পাওয়ার সবচেয়ে বড় একটা স্কোপ তৈরি হয়েছে। আপনারা জানেন আমাদের পুলিশ প্রশাসনকে কিভাবে ব্যবহার করা হয়েছে, আমাদের মন্ত্রীরা পুলিশ প্রশাসনকে কিভাবে ব্যবহার করেছে, আমাদের মন্ত্রী এবং রাজনৈতিক দলের নেতারা ছাত্র সংগঠন, ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী একটা সংগঠন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অন্যতম ভূমিকা রাখা সংগঠন, সেই সংগঠনকে কি ধরনের সন্ত্রাসী কাজে ব্যবহার করেছে। এখন আমরা শুধুমাত্র পুলিশ ছাত্রলীগের অপরাধ দেখলে তো হবে না। যাদের কমান্ড ছিল, যাদের আদেশ নির্দেশে তারা করেছে, সে সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিও যদি হয় সেটাও এই আইনের আওতায় বিচার করা সম্ভব। যেই জন্য আমরা মনে করছি অপেক্ষাকৃত দ্রুততর সময়ে এই ঘটনার জন্য, এই হত্যাকাণ্ডের জন্য দায়ী, বারবার আমি বলছি, ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্র থাকা ব্যক্তিদেরও বিচার সম্ভব দেখে আমরা মনে করছি এই আইনের অধীনে ন্যায় বিচার, মানুষের বুকের ক্ষত, মানুষের আহাজারি। আমরা যখন এখনো, আপনারা সবাই জানেন, আমরা এখনো যখন এই মুগ্ধের ছবিটা দেখি, আবু সাইদের ঘটনাগুলো দেখি, আমি আর বলতে চাই না এগুলি, এখনো আমাদের বুকে হাহাকার করে ওঠে। তো উনাদের সবার এই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য শুধু যে পুলিশ বা ছাত্রলীগের যারা হুকুম পালন করেছে তাদের বিচার না, এটার সাথে জড়িত সবার বিচার এই আইনের আওতায় আনা সম্ভব। এটা নিয়ে শুধু প্রশ্ন করেন। থেকে 17 বছর, প্লিজ এটা শেষ করেন। হ্যাঁ, আমি ইউএনবিতে আছি, মাসুদুল্লাহ আমার নাম। গত 17 বছর আপনি যেমন যে মামলাগুলো উদ্যোগ নিয়েছেন, সম্প্রতি যে ঘটনা ঘটেছে আপনি বলেছেন, এটা আমরাও জানি, অনেকেই জানি। তো ঠিক সেরকম গত 17 বছর অনেক রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত পলিটিক্যাল ঘায়াল করার মামলা, অনেক ধরনের মামলা হয়েছে। এইসব মামলা কত সংখ্যক আছে, আপনার কোনো তথ্য নিয়েছেন কিনা, বা এইসব মামলা? আচ্ছা, আপনাদের আমি এটা শেষ করি। আপনাদের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল নিয়ে আর কোনো প্রশ্ন আছে? এই প্রসঙ্গটা শেষ করি না, শুধু এটা নিয়ে শুধু একটা ছোট প্রশ্ন, ডিউরেশনটা একটু যদি বলবেন, কোন মামলাগুলো এই আন্তর্জাতিক মানে ডিউরেশন সময়টা কি 1 জুলাই থেকে 5 আগস্ট আপাতত? আইসিটিতে বিচারের উদ্যোগ না হবে, এই আইসিটি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে, এই বিচারের আওতায় আমাদের সাবেক সরকারের প্রধান সহ অন্য যারা জড়িত থাকার অভিযোগ রয়েছে, যাদের আদেশ নির্দেশ থাকার অভিযোগ রয়েছে, আমরা পত্রপত্রিকায় দেখেছি, কিছু মন্ত্রীর নাম দেখেছি, সর্বোচ্চ পর্যায়ে আমরা এখানে কোনো ছাড় দিব না। যদি এখানে আমাদের বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যদেরও যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে, আমরা সেটা পর্যন্ত খতিয়ে দেব। আমরা তো প্রথম করব। আমি তো আপনাদের ধরেন এত কিছু উত্তর দিতে পারবো না এখনই। আমরা বিচারের উদ্যোগ নিব, তারপরে ওইটা হচ্ছে পরের প্রশ্ন, সেটা আমরা খতিয়ে দেখব। ট্রাইব্যুনালের বিষয়ে একটা বিষয়, সেটা হচ্ছে আমরা বিগত সময় যখন ট্রাইব্যুনাল হলো এবং বিচার প্রক্রিয়া শুরু হলো, তখন আন্তর্জাতিক আসামি পক্ষে আন্তর্জাতিক ঢাকা বিভাগ মতো চলতে
আপনার প্রশ্ন বুঝেছি ওনারা আমি তো আপনার প্রশ্ন বুঝেছি আমরা কাউকে বাধা দিব না আমাদের যারা এই বিচার কার্য শুরু হলে একদম অনেক আগাম কথা বলে দিচ্ছি প্রথমে তো ইনভেস্টিগেশন তারপরে হচ্ছে প্রসিকিউশন বিচার কার্য শুরু হলে আসামি যারা থাকবেন তারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানে বাংলাদেশে আসার মতো মানে আন্তর্জাতিক সম্পর্ক কোনো কোনো দেশের নাই আপনারা জানেন যাদের আপনার যেমন ইসরায়েলি নাগরিকরা আসতে পারে কিনা আমি শিওর না বাট যারা অন্য যে কোনো দেশের যারা আসতে চান আইনজীবী হিসাবে এই জুলাই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের পক্ষে আমরা তাদের কোনো বাধা দিব না